কর্পোরেশন পঞ্চায়েতের যেসব কর্মচারীরা রয়েছেন তাদের জন্য 60% টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দেয়, বাকি 40% দেয় রাজ্য সরকার। এতে যদি এই শূন্য পদগুলো পূরণ করতো রাজ্য সরকার শূন্য পদ, তাহলে এক একটি পরিবারে যদি 4 থেকে 5 জন সদস্য আমরা ধরি, তাহলে সরাসরি 24 থেকে 30 লক্ষ মানুষ সরাসরি উপকৃত হতো এবং তারা ওই বেতন দিয়ে তারা সেটা বাজারে খরচ করত এবং সেটার ফলে পরোক্ষভাবে রাজ্যের 3 কোটি মানুষ উপকৃত হতো। রাজ্যে 10 কোটি 11 কোটি মানুষ আছে, তাদের 3 কোটি মানুষ উপকৃত হতো। তাদের সরকারের জন্য ওই লক্ষ্মীর ভান্ডারের 500 টাকার জন্য হাবিবকে বসে রাখতে হতো না এবং এটার ফলে যেটা হচ্ছে মানুষের মধ্যে দিয়ে কাজ করার বাসনা, সেই সমস্ত বিষয়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। রাজ্য সরকার মদের দোকান করছে চারদিকে এবং যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন দেখা যাচ্ছে যে তাদের স্বামীরা আবার সেই টাকাটা নিয়ে নিয়ে স্টেশন থেকে যে জনসংযোগ যাত্রা শুরু হয়েছে জেলা কমিটি এবং রাজ্য সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের মাধ্যমে, সেখানে বক্তব্য রাখছে কৃষ্ণপুর বাজার স্টেশনের নিকটবর্তী। সেখানে বক্তব্য রাখছেন কনভেনার অনিরুদ্ধ ভট্টাচার্য। উপস্থিত আছেন সুমন বিশ্বাস, ধনঞ্জয় লোহার, জয় চিনি, অভিজিৎ রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এখন আমরা আছি কৃষ্ণপুর বাজারে। এই জনসংযোগ যাত্রা হুগলি জেলার সদরের বিভিন্ন জায়গায় আমরা উত্তরপাড়া স্টেশন পর্যন্ত যাব। প্রায় সন্ধ্যে পর্যন্ত চলবে এই প্রচার পর্ব। আপনারা দেখেছেন যে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ আগে যা কোনো রাজনৈতিক দল করতে পারেনি, সবসময় যৌথ মঞ্চ সেই নবান্নয় অবস্থান করেছে কোর্টের নির্দেশ নিয়ে এবং রাজ্যের যে মুখ্যমন্ত্রী যিনি বলেছিলেন যে আমার মুক্তি থেকে নিজেও টাকা দিতে পারবো না এবং সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আমরা আমাদের রাজীব সিং তিনি গান তৈরি করেছিলেন যে বন্ধু আমি নেব না মা অলগা দিদিকে। অর্থাৎ দেখা গেল যে যখন মুখ্যমন্ত্রী কেউ কাটতে কাটতে 4% মহার্ঘ ভাতা ঘোষণা করলেন তখন তার মূর্তি অক্ষত রইল, অর্থাৎ মূর্তি কেউ কাটেনি, টাকা সবসময় আছে সরকারের কাছে এবং এই মহার্ঘ ভাতা বারবার ফলে এর আগে যখন 3% মহার্ঘ ভাতা বেড়েছিল দৈনিক মজুরি 17 টাকা বৃদ্ধি পেয়েছিল, 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে আজকে দৈনিক মজুরি 22 টাকা বৃদ্ধি পেয়েছে এবং এটা যদি 10 গুণ বাড়ত অর্থাৎ 40% হতো তাহলে দৈনিক মজুরি 220 টাকা 2 টাকা বৃদ্ধি পেত, 2 টাকা 220 টাকা বৃদ্ধি পেত এবং সেইটা হলে রাজ্যের পরিযায়ী শ্রমিক তারা বাইরে কাজ করতে যেতেন না এবং তাতে সরকারকে বলা হয় আদর্শ নিয়োগকর্তা, অর্থাৎ সরকার যদি ঠিকমতো বেতন ভাতা দেয় রাজ্যের মুখ্যমন্ত্রী যে বলে যে ছুটি দিচ্ছি ওই জন্য নাকি টাকা দেবে। এটা হচ্ছে আরেকটি অযৌক্তিক কথা, কারণ ছুটির দিনে প্রত্যেক মানুষকেই করতে হয়, জামা কাপড় পরতে হয়, বাড়িতে থাকতে হয়, কিন্তু ছুটির দিনে সরকারি কর্মচারী শিক্ষকরা অন্য মানুষরা ছুটির দিনে কিছু না খেয়ে জামা কাপড় না পরে রাস্তায় ঘুরে বেড়ায়, এরকম তো ব্যাপারটা নয়। অথচ রাজ্যের মানুষকে এটা বোঝানো হচ্ছে এবং অন্যান্য রাজ্যে তারা সকলেই কিন্তু ওই 144 টাকা অধিকাংশ রাজ্যে আজকে দিচ্ছে। পাঞ্জাবের অর্থনৈতিক অবস্থা পশ্চিমবঙ্গের থেকে অনেক খারাপ, তা সত্ত্বেও তারা সেখানে দিচ্ছে এবং তারপরে সেখানকার অর্থনীতির উন্নতি হচ্ছে এবং যে কারণে পশ্চিমবঙ্গ থেকে ওই বিহার বা পাঞ্জাব বা উত্তরপ্রদেশ তামিলনাড়ু এইসব জায়গায় কর্মচারীরা রাজ্যের যারা শ্রমিক পরিযায়ী শ্রমিক তারা সেখানে চাকরি করতে চলে যাচ্ছে, তারা সেখানে কাজ করতে গিয়ে মৃত্যুবরণও করছে। সরকার লোক দেখানো 200 টাকা তাদের দিচ্ছে কিন্তু তাদের উপকার হয় না। রাজ্যের যদি অর্থনৈতিক অবস্থা উন্নতি হয় তার সঙ্গে কর্মচারীদের বেতনের যে খরচ হয়ে যাচ্ছে সেটা জড়িত আছে, তাহলে রাজ্যের
রকমই অর্থ ব্যবস্থার উন্নতি হয়, যেভাবে দক্ষিণের রাজ্যগুলো তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ বা উত্তরের রাজ্য যেগুলো আছে, বিহার আজকে পাশের রাজ্য, এবং সেখানে কি করেছে বিহারের সরকার 10 লক্ষ সরকারি কর্মচারীকে নতুন করে নিয়োগ করেছে। তারা বেতন পাবে আর কি, মানে যে বেতন 25,000 30,000 টাকা বেতন তারা পাবে। আর সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই একই কাজ 25,000 30,000 টাকা যে বেতন হওয়ার দরকার, সেই একই কাজ করানোর জন্য 10,000 টাকায় একটা দিন নিয়োগ করছে। তো এই বিষয়গুলো সাধারণ মানুষ তারা হয়তো জড়িয়ে ভাবেন না, এবং এই রাজনৈতিক দল করে আজকে এই রাজনৈতিক দল ওই রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের মানুষ ভাবে যে রাজনৈতিক দলের ক্ষমতা পাল্টালেই বলে সব সমস্যার সমাধান হবে, কিন্তু তা হয় না। কর্মচারীদের এই লড়াই, যে লড়াই 350 দিন ধরে এই সারা বিশ্বের ইতিহাসে প্রথম সরকারি কর্মচারী শিক্ষকরা তারা 350 দিন ধরে শহীদ মিনারের পাদদেশে বসে আছে। সরকার বহু চেষ্টা করেছে তুলে দেওয়ার, মুখ্যমন্ত্রী চোর টাকা বলেছে আমাদের, তো আমরা সেখানে কিন্তু জমে যাইনি। আমরা বলেছি যে আপনি হিসেব দিন, যে আমরা যখনই টাকার হিসেব চাই তখনই বলেন যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিচ্ছে না, ওই 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, কিন্তু এর সঙ্গে কর্মচারীদের বেতন ভাতার কোনো সম্পর্ক নেই। শুধু বেতন ভাতা বাবদ আমরা হিসেব করে দেখিয়েছি যে কর্মচারীদের 67,000 কোটি টাকা সরকার সাশ্রয় করেছে। যে টাকা কর্মচারীদের দিলে সেগুলো বাজারেই আসতো। কর্মচারীরা তো আর শিক্ষকরা তারা তো টাকাগুলো খাবে না। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, যাদের বেতন হওয়ার কথা 30,000 টাকা, তাদের 5,000 টাকা দিয়ে কাজ করানো হচ্ছে এজেন্সির মাধ্যমে, এবং সেই এজেন্সিগুলোর মালিক হচ্ছে আবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা,